নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি। বিভীষিকার রাত্রি চ্যানেলের আবার একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি যে ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করছি, ভৌতিক ঘটনা, পৈশাচিক ঘটনা, এই ঘটনাগুলো আমার কাছে সত্যি বা আপনার কাছে মিথ্যা হতে পারে, আপনার কাছে সত্যি বা আমার কাছে মিথ্যা হতে পারে। এর সঙ্গে কিন্তু আমার কোনো কুসংস্কার ছড়ানোর বা কোনো রকম নেগেটিভিটি ছড়ানোর কোনো মোটিভ আমার কিন্তু এই চ্যানেল থেকে দেওয়া হয় না। আমার শুধু এন্টারটেনমেন্ট করার জন্য আমি এটা করছি, কারণ আমার ভূত পিশাচ এসবের গল্প আমার ছোটোর থেকেই শুনতে ভীষণ ভালো লাগে। আর আমি মনে করি যাদের শুনতে ভালো লাগে তাদেরকে আমি শোনাবো, তাহলে তাদেরও ভালো লাগবে। তাই জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি বা শোনাচ্ছি। এর সঙ্গে কিন্তু কোনো রকম কুসংস্কার ছড়ানোর আমার চ্যানেলের বা আমার তরফ থেকে কোনো ইচ্ছা নেই। চলুন আজকে আপনাদেরকে একটা নতুন ঘটনা শোনাই, রক্তজিবার ঘটনা। এটা ঘটেছে শিলিগুড়ি থেকে আমার এক সাবস্ক্রাইবার আমাকে লিখে পাঠিয়েছে, মেল আইডিতে লিখে পাঠিয়েছে। তারপরে সে আমাকে নিজে যোগাযোগ করে তার এই ঘটনাটা জানায়। এটা শিলিগুড়ি সাইডের একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। ওইখান সাইডের বিয়েগুলো একটু অন্য টাইপের হয়, যেহেতু তারা বাহে জাতি থাকে। তারপরে ওদেরই আরও বিভিন্ন জাতি আছে, জাতিগোষ্ঠীর মধ্যে এগুলো বিবাহের অন্যরকম হয়। যেমন আমাদের বাঙালিদের আলাদা কালচার, ওদেরও আলাদা কালচার। যাই হোক, যে ঘটনাটা বলছি তার দিদির সাথে, আমার যে সাবস্ক্রাইবার তার দিদির সাথে ঘটনাটা ঘটেছিল। তার দিদি, তার জামাইবাবু আর তার দিদির মেয়ে তিনজনায় একদিন রাত্রিবেলায় বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছিল। বিয়েটা ছিল তার নিজের দাদার বিয়ে। তার জামাইবাবু যেহেতু চাকরি করতো, সিআইএসএফে চাকরি করতো, সেহেতু খুব বেশি দিন ছুটি পায়নি। বিয়ের আগে যেহেতু অনেক কাজ করতে হয়েছে, কারণ তারা দুই বোন এক ভাই, তাহলে বিয়েতে তো প্রচুর কাজ থাকে। তাহলে বিয়ের অনেক দিন আগের থেকেই তাকে ছুটি নিতে হয়েছে। সেহেতু বিয়ের পর আর তারা ছুটি পায়নি। বউ ভাতের পরেই তার জামাইবাবুর জয়েনিংয়ের ডেট ছিল। সেহেতু অনেক চেষ্টা করা সত্ত্বেও তারা অনেকবার বারণ করেছিল যে গ্রামের রাস্তা, এত দূর রাস্তা তোরা নিজেরা গাড়ি চালিয়ে যাবি, আজকে রাতটা থেকে গিয়ে কাল সকালে যা। কিন্তু যাই হোক, যেহেতু এই চাকরিগুলো একটু ধরনের ডিসিপ্লিন মেনটেন করে থাকতে হয়, যখনই তাদেরকে জয়েনিংয়ের টাইম থাকে সেই টাইমেই তাদেরকে জয়েন করতে হয়, সেহেতু তাদের রাতটা থাকা হয়নি। সে ওইখান থেকেই রাত্রিবেলাতেই বেরিয়ে চলে আসে, তার জামাইবাবু, তার দিদি আর তার ভাগ্নি বিয়ে থেকে। কিছু দূর রাস্তা আসার পর গ্রাম ঢোকার আগে একটা লেডিস হোস্টেল আছে, ওখানে গ্রামের কাছে একটা লেডিস হোস্টেল আছে, কলেজও আছে, কলেজে লাগোয়ায় হোস্টেল। তার আগে বলে নাকি একটা মোড় আছে, আর সেই মোড়ে তার জামাইবাবুর ভাই দাঁড়িয়েছিল। যেহেতু তার গাড়িটা খারাপ হয়ে গেছিলো, বাইকে করে সেও বিয়েবাড়ি গিয়েছিল, সে আগেই বেরিয়ে গেছে বিয়েবাড়ি থেকে বাড়ি আসার জন্য, কিন্তু সে ফিরতে পারেনি, কারণ তার বাইকটা মাঝ রাস্তাতে খারাপ হয়ে গেছিলো। আর রাত্রি 11টা, সাড়ে 11টা হয়ে যাওয়াতে সমস্ত দোকানপাতিও বন্ধ হয়ে গেছিলো, আর কাছাকাছি কোনো ছিল না, ওই মেকানিকও ছিল না যে গাড়িটা ডেকে এনে সারাবে। মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায়। তখন তার দাদা বৌদি যখন পেরোচ্ছিল, তখন দেখে যে তার ভাই এখানে এরকম দাঁড়িয়ে রয়েছে বাইকটা নিয়ে। তখন তারা গাড়িতে দাঁড় করায়, নিয়ে বলে, ভাই কি হলো, তুই গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এত রাত্রিবেলা তো তুই অনেকক্ষণ বেরিয়ে গেছিস। তখন তার দিদির দেওর বলে যে মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে, তা এখানে তো কোনো মেকানিক নেই, তা আমি ওই জন্যে আর এখান থেকে বাড়িও অনেক দূর যে আমি গাড়িটা ঠিলে নিয়ে যাব, তারও কোনো নেই। তখন তার দাদা বলে, দেখ রাত্রিবেলাতে তো আর কোনো মেকানিক পাবি না। তখন আরও রাত্রি হয়ে গেছে, প্রায় 1টা 1:30 এরকম বাজছে। এখন তো আর কোনো মেকানিক পাবি না, তুই এক কাজ কর, সামনের গ্যারেজ রয়েছে, গ্যারেজে গাড়িটা দিয়ে দে, কাল সকালে বরঞ্চ আমি যখন ডিউটি জয়েন করতে যাব, তার আগে যখন আমি বেরোবো, তুই আমার সাথে বেরিয়ে যাবি, আর গাড়িটা তখন কোনো মেকানিককে দিয়ে সারিয়ে নিস।
তখন তার ভাই বলে ঠিক আছে তাহলে তাই করি, এই সামনে একটা গ্যারেজ রয়েছে, হোস্টেলের কাছে গ্যারেজ ছিল, গ্যারেজেই গাড়িটা রেখে দিই, তারপর আমরা বেরিয়ে যাই। তার ভাই যখনই গ্যারেজে গাড়িটা রাখতে যায় তখনই সে দেখতে পায় লেডিস হোস্টেলের পাশেই একটা মেয়ে একটা ব্যাগ, কাঁধে একটা ব্যাগ আর হাতে একটা ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করে যে তুই রাত্রি 1-1:30টার সময়তে ট্রলি নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন সে তার দাদাকে ডাকে, দাদা দেখ এখানে একজন মহিলা লিফটের জন্যে এরকম করছে, দাঁড়িয়ে রয়েছে, তা আমরা কি আমাদের গাড়িতে নিয়ে তুই কি তোর গাড়িতে নিয়ে যেতে পারিস? তখন তার দাদা কিছুটা ভাবলো, যেহেতু সে আর্মিতে চাকরি করে, সেহেতু সে একটা জিনিস ভাবলো যে এত রাত্রিবেলায় ট্রলির মধ্যে যদি কোনো কিছু থাকে, মেয়ে ছেলে একা রয়েছে, সে একবার ভাবলো। তারপর বলল যে আপনি কোথায় যাবেন? নিয়ে পরে তখন বলছে যে সে মহিলাটি উত্তর দিয়েছিল আমি প্রত্যেক দিনই এখানে দাঁড়িয়ে থাকি। বলছে প্রত্যেক দিন আপনি এখানে এইভাবে দাঁড়িয়ে থাকেন? বলছে হ্যাঁ, আমার প্রত্যেক দিনই এখানে দাঁড়িয়ে থাকতে হয়, আর আমি এখান থেকে সামনের যে শ্মশান মোড় আছে, শ্মশান মোড়ে গিয়ে নামবো। ও ভাবে হয়তো যে এখানে হয়তো কোনো কাজ টাজ করে, হয়তো আজকে হয়তো জিনিসপত্র হয়েছে তাই ট্রলিটা হয়েছে, অন্যদিন হয়তো এমনিই যায়। তারপরে হয়তো শ্মশান মোড়ের পর যে আর একটা গ্রাম আছে, সেই গ্রামে হয়তো তাদের বাড়ি, ঠিক আছে বলে তাকে নিয়ে চলে আসে। কিন্তু যখন গাড়িতে উঠতে যায় তার বউ কিন্তু আমার যে সাবস্ক্রাইবার তার দিদি কিন্তু বলেছিল যে রাত্রেবেলা এরকম রাত্রে 1-1:30 বাজছে, কোনো মেয়ে ছেলে একা এরকম ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে আর তুমি উঠিয়ে নিয়ে চলে এলে, আমি একটা বাচ্চা নিয়ে যাচ্ছি আমরা, যদি কোনো বিপদ হয়ে যায়। কিন্তু তার হাজব্যান্ড আর তার দেওর দুজনেই যেহেতু ছিল, দুজনেই সেহেতু বলে যে না কোনো অসুবিধা হবে না, চলুক, মেয়ে ছেলে তো নামিয়ে দেব। যাই হোক, তখন তার দিদিও আমার সাবস্ক্রাইবারের দিদিও আর তখন বাধা দেয়নি এই জিনিসটা নিয়ে, আমার রাস্তায় যাচ্ছে। আর রাত্রিবেলা যেহেতু ঘুম যাতে না পেয়ে যায়, আর গ্রামের রাস্তা তো একটু একটু এবড়ো খেবড়ো ধরনের রাস্তা, তারপরে আবার ওগুলো পাহাড়ি রাস্তা, একটু ঢালু ধরনের রাস্তা, সেহেতু খুব সাবধানে গাড়ি চালাতে হয়। আর গাড়ির মধ্যে গান চালিয়ে রেখেছিল যাতে ঘুম টুম না পেয়ে যায় গাড়ি চালাতে চালাতে, কারণ যেহেতু বিয়ে বাড়িতে সারাদিন অনেক পরিশ্রম করেছে, ঘুম পেয়ে যেতে পারে। আর গাড়িতে এমনি চুপচাপ বসে থাকলে ঘুম মানুষের পেয়ে যায়, সেহেতু গান চালিয়েছিল। তাই তারা পেছনে, তার দেওর আর ওই মহিলাটি যে উঠেছিল, সে মহিলাটি দুজনেই পেছনে বসেছিল। আর সামনে আমার যে সাবস্ক্রাইবার তার জামাইবাবু, দিদি আর বাচ্চাটা বসেছিল। বাচ্চাটা কিছুক্ষণ ডিস্টার্ব করছিল, তারপরে বাচ্চাটা ঘুমিয়ে যায়। তা অনেকক্ষণ তারা রাস্তাটায় যায়, যেতে 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 গাড়িতে মধ্যে কোনো কিছু দেখছে, পায়ের তলাটা কেমন আস্তে ভিজে ভিজে লাগছে। ওর দিদি বুঝতে পারে, ও বেটা ছেলে যেহেতু পরে আছে, বুট পরে আছে, সেহেতু জামাইবাবু বুঝতে পারেনি, কিন্তু দিদি বুঝতে পারছিল যে পায়ের তলটা কেমন ভিজে ভিজে লাগছে। তখন ওর জামাইবাবুকেও বলে যে দেখো গাড়িতে কি তাহলে বাচ্চাটা পেচ্ছাপ করে দিল বা জল পড়ে গেছে নাকি, দেখো তো গাড়িটা এরকম ভিজে ভিজে লাগছে। তখন দেখে যে পাগুলো পুরো রক্তে ভিজে যাচ্ছে, আর রক্তে যেন একদম ছপ করছে পাগুলো। তারপরেও যে এত রক্ত কোথা থেকে এলো, তখন ওর জামাইবাবুটা ভাবছে যে মেয়েটিকে নিয়ে এসছে সে মেয়েটি বোধহয় ট্রলির মধ্যে কাউকে খুন করে ভরে নিয়ে যাচ্ছে। ও কিন্তু সেটা ভেবেছিল, আর ওর দিদি কিন্তু তা ভাবেনি। ওর দিদি পেছন ঘুরে যখন ওর দিদি তাকায়, তখন সেই বিভৎস দৃশ্য তার চোখে পড়ে। এত বড় জীব, যেন মনে হচ্ছে জীব একদম সেই পা ছুঁয়ে যাচ্ছে, এত বড় জীব, যেন কোনো মানুষ, কোনো পশু, কারুরই এরকম জীব হয় না। আর সেই জীব দিয়ে ওর যে দেওরের সেই নাড়ি ভুঁড়ি, পেটের থেকে রক্ত বার করে, নাড়ি ভুঁড়ি কিডনি এগুলো সব বার করে হাতে করে জিভে করে সেই চেটে খাচ্ছে। আর যখন সে দেখতে পায় যে তার সামনে যে
মানে আমার সাবস্ক্রাইবারের দিদি যখন দেখতে পেয়ে গেছে, ও যখন ঘটনাটা দেখতে পেলো যে ও দেখতে পেয়ে গেছে, তখন ও ওই লাস্টটা মানে ওই রক্ত খাওয়া ছেড়ে দিয়ে ওকে ওর বাচ্চাটার দিকে হামলে পড়ে। তখন ও বাচ্চাটাকে বাঁচানোর জন্য জোরে চিৎকার করে। ওর হাজব্যান্ডটাও তখন দেখে যে পেছনে কি ঘটনা ঘটছে। ওর হাজব্যান্ডটা কিন্তু ভয় পায়নি, রীতিমতন গাড়ি মানে ইয়েও করেনি, স্টপও করেনি, প্রচণ্ড জোরে গাড়িটা চালায়। আর সেই গাড়িটা মানে ভীষণ স্পিডে থাকার জন্যে একদম মানে যেহেতু পাহাড়ি এলাকা, সেহেতু মানে গাড়িটা নিজে টাল সামলাতে পারেনি, একদম খাদে পড়ে যায়। সেই ঘটনাতে আমার যে সাবস্ক্রাইবার, তার দিদি, জামাইবাবু, বাচ্চাটা সকলেরই মৃত্যু হয়। যাই হোক, তাদের বডিগুলো পাওয়া যায়। তারপরে যখন পোস্টমর্টম হয়, তখন যারা পুলিশ ছিল, যারা পোস্টমর্টম করেছিল, তারা ওই বডিটাকে দেখে বলে যে এটা মানে খুব নৃশংসভাবে এটাকে মানে মারা হয়েছে। মানে এরকমভাবে কেউ মারা যায় না যে তার কিডনি নেই, পেটের নাড়ি ভুঁড়ি নেই, পেটটা চেরা, এরকম অবস্থায় কাউকে পাওয়া যায় না। আর তার শরীরে রক্ত নেই, মানে সেই বিভৎসভাবে তার বডিটা ছিল আর কি। তার চোখ দুটো ছিল না, মানে ওই মানে যে মানে রক্ত জিভা থাকে বলে, মানে সবাই ওকে রক্ত জিভাই বলে। ওই যে রক্ত জিভা ছিল, সে ওর সমস্ত শরীরটাকে খেয়ে ফেলেছিল পুরো। যাই হোক, এই ঘটনাটা ওখানে ভীষণ মানে প্রচলিত, অনেকেই জানে যে বাইকে করে গেলে বা কেউ যদি রাত্রেবেলায় ওই দিক দিয়ে যায়, তাকে ও দাঁড় করায়, বলে যে আমি শ্মশান মোড়ে নামবো, নেমে পড়ে তাকে এইভাবেই মেরে দেয়, ও রক্ত খায় শুধু। আমার এই ঘটনাটা শুনে তখন ভীষণ আতঙ্ক লেগেছিল, বেশ ভয় পেয়ে গিয়েছিলাম আমি যখন এই ঘটনাটা আমাকে পাঠিয়েছিল। আমি যখন পাঠ করে শোনাই, মানে নিজেই যখন পাঠ করছিলাম ঘটনাটা প্রথমে, তারপরে তো আমি ইয়েতে আপনাদেরকে ঘটনাটা শোনানোর জন্য এলাম। তার আগে আমি নিজে যখন পড়ছিলাম, আমার নিজেরই গা শিউরে উঠছিল। এরকম কিছু কিছু ঘটনা ঘটে থাকে, মানে যেগুলো আমাদের অজান্তেই কোথাও না কোথাও ঘটে চলেছে, আমরা বুঝতেও পারি না। যাই হোক, আমার গল্পগুলো আপনাদের কীরকম লাগছে বলবেন। ভয় পেলে আমি খুবই খুশি হব, তার কারণ আমি এটা ভয়েরই চ্যানেল বানিয়েছি, বিভীষিকা রাত্রি, যাতে আপনারা ভীষণ ভয় পান আমার গল্পগুলো শুনে। আপনারা অবশ্যই জানাবেন যে গল্পগুলো শুনে আপনাদের কীরকম লাগছে। আর আমার কণ্ঠের স্বর আপনারা শুনছেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন। রাখছি আজকের মতন।